তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে। আজকে আমরা দুটো ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়াশোনা করব সয়েল মেকানিক্স এর। দেখো, আজকে দুটো টপিক নিয়ে পড়বো। দুটো টপিক কি, পারমিয়াবিলিটির যে পড়াশোনা আমরা করেছিলাম সেখান থেকে একটা জিনিস বাদ চলে গেছিল যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে কম্প্যাকশনটাকেও আজকে আমরা শেষ করব। আর আজকের যে ক্লাসটা হতে চলেছে সেটা কিন্তু যে চাকরির যে পরীক্ষাগুলো হয় সেই জন্য, তার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরআরবি বলো, এসএসসি জেই বলো, পিএসসি জেই, এই সব কিছুতে কিন্তু এই দুটো টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তোমরা প্রিভিয়াস স্কুলে দেখে নিতে পারো। ফলে আজকের ক্লাসটা কিন্তু তোমরা ভীষণ মনোযোগ দিয়ে করবে। একটু যদি ক্লাসটা করো তাহলে কিন্তু এই প্রশ্ন, এখান থেকে যে প্রশ্নগুলো সেখানটা কিন্তু তোমরা ইজিলি আনসার করতে পারবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কম্প্যাকশনটাকে শেষ করি। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে কম্প্যাকশন কি আমরা যেভাবে পড়ছি, প্রথমে জেনে নিচ্ছি জিনিসটা কি, তারপর সেটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এবং লাস্টলি সেটাকে কিভাবে ল্যাবে বা ফিল্ডে আমরা বার করি। তো কম্প্যাকশন কি সেটা আমরা আগের দিন জেনেছিলাম। কম্প্যাকশনের বিভিন্ন ব্যাপার কি, কম্প্যাকশন কিভাবে করা হয়, হ্যান ত্যান, কম্প্যাকশন ডিটেইলিং সবকিছু জেনেছিলাম। এবং তারপরে কি কি জেনেছিলাম, যে কম্প্যাকশনের যে মেথড গুলো আছে ল্যাবরেটরিতে, যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট, লাইট কম্প্যাকশন টেস্ট, হেভি কম্প্যাকশন টেস্ট, এইগুলো আমরা সম্পর্কে কিন্তু কমপ্লিট একটা ধারণা নিয়েছি। এবং ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস এর উপর কম্প্যাকশন ডিপেন্ড করে সেগুলোর ব্যাপারে আমরা একটু জেনেছি। তার মধ্যে জেনেছি ওয়াটার কন্টেন্টের উপর কম্প্যাকশন ডিপেন্ড করে। কম্প্যাকশন ডিপেন্ড করে হচ্ছে তোমার কি টাইপ অফ সয়েল নিচ্ছি, কারণ আমরা দেখেছি যে ফ্যাট ক্লের ক্ষেত্রে আলাদা হচ্ছে, তারপর যে কোহেশন লেস সয়েলের ক্ষেত্রে কম্প্যাকশনের প্রসিডিওর বা যে গ্রাফগুলো আসছে সেগুলো আলাদা হচ্ছে। তো এগুলো নিয়ে আমরা সম্পূর্ণ পড়াশোনা করেছি। আজকে যে জিনিসটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে যে ফিল্ডে আমরা কম্প্যাকশনকে কিভাবে অ্যাচিভ করি, বা ফিল্ডে আমরা কিভাবে কম্প্যাকশন করি। কেন কি আমরা তো ল্যাবে তো দেখলাম যে প্রক্টর টেস্টে আমরা র্যামিং করে করে আমরা কম্প্যাকশন করে নিলাম, বাট অ্যাকচুয়ালি ফিল্ডে আমরা কি করি। ফিল্ডে এইটা পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে তোমরা যখন ফিল্ডে কাজ করবে তার সাথে সাথেও কিন্তু খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো চলো প্রথমে আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিই যে ফিল্ডে অ্যাকচুয়ালি করা হয় কি, সেটা তোমাদেরকে আগে বলে দিই। তারপরে ফিল্ডে করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা, যেখান থেকে একটা প্রশ্ন আসে সেটা বলছি। তো আমরা যেভাবে করি, ধরো একটা এমব্যাঙ্কমেন্ট বানাতে হবে। ধরো এরকম একটা আমরা এমব্যাঙ্কমেন্ট বানাতে চাইছি, যার উপরে ধরো সাপোজ তুমি একটা ফ্লেক্সিবল পেভমেন্ট হবে, ধরো একটা রাস্তা হবে, এরকম একটা এমব্যাঙ্কমেন্ট আমরা বানাতে চাইছি। তো এক্ষেত্রে আমরা কি করি বলতো, এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এক একটা লেয়ার করি। সাধারণত 300 mm এর একটা করে লেয়ার করি। কত না, 300 mm এর একটা করে লেয়ার বানাই সাধারণত। 300 ওপর লেয়ার বানালাম। এবার লেয়ারের মধ্যে কি আমরা প্রথমে জল মেশাই, একটু একটু করে জল দিই। কোন জল দিই, কেন কি আমরা এই সয়েলটার অলরেডি আগে ল্যাবরেটরিতে আমরা ওই যে গ্রাফটা বানিয়ে নিয়েছিলাম, এবং সেখান থেকে ওএমসি এবং এমডিডি অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি এবং ওএমসি অর্থাৎ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এই সয়েলের জন্য কত সেটা আমরা অলরেডি বার করে নিয়েছি। ক্লিয়ার? তো সেই রেসপেক্টিভ এতটা জল তো আমরা একবারে দিই না। যেমন আটা মাখার সময় কি আমরা সব জল একবারে দিয়ে দিই না, একটু একটু করে দিই। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও তো আমরা অল্প অল্প করে জল মেশাই, বাট আমরা কতটা জল মেশাবো, ওএমসি অব্দি। ক্লিয়ার? ওএমসির কাছাকাছি অব্দি জল মেশাবো। আচ্ছা, ওএমসি অব্দি জল মেশালাম, জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এর উপরে কিন্তু আমরা কম্প্যাকশন করি। কম্প্যাকশন করি কি, সাধারণত রোলার দিয়ে করি। পেভমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত রোলার দিয়ে কম্প্যাকশন করি। তোমরা এমনি দেখেওছো, রাস্তাঘাট করার সময় দেখেছো যে রোলার এসে কম্প্যাক্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে যে আমরা জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমরা ওএমসি পাওয়ার জন্য, প্লাস তার সাথে সাথে আমরা কম্প্যাকশন যে এনার্জি যেটা আমরা ল্যাবে হচ্ছে র্যামার দিয়ে করেছিলাম সেটাকে আমরা রোলার দিয়ে করছি। করার পরে এই 300 mm লেয়ারটাকে আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, যতবার রোলিং করতে হয় সেটা আমাদের একটা হিসেব আছে, যে এই পরিমাণ এনার্জি যেটা আমরা তোমার হচ্ছে প্রক্টর টেস্টে আমরা পেয়েছিলাম না, যে লাইট কম্প্যাকশন টেস্টের ক্ষেত্রে বা তোমার এসপিটির ক্ষেত্রে যে 594 কি 74 জুল আমার কিলো জুল দিতে হয়েছিল পার মিটার কিউবে। ঠিক সম পরিমাণ এনার্জি কতবার রোলিং করলে হয় সেটা আমরা আগে থেকে কিন্তু ক্যালকুলেট করে নিই। যতবার ইচ্ছে রোলিং কিন্তু করা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে, তার একটা ক্যালকুলেশন আছে। ঠিক আছে, সেই ক্যালকুলেশনটা আমাদের দরকার নেই। তো সেই ক্যালকুলেশনটা করে আমরা ধরলাম যে ধরো সাপোজ 10 বার রোলিং করলে 10 বার যদি রোলারটা এদিক ওদিক করে তাহলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে সেই জল মেশালাম, 10 বার এদিক ওদিক রোলার করলাম, এটা আমাদের হয়ে গেল। এবার রোলার হয়ে গেল, এবার আমাদেরকে দেখতে হবে যে আদৌ এই জিনিসটা কি সেই জিনিসটা এসেছে, আদৌ কি এটা কি সেই ব্যাপারটা পেয়েছি আমরা। সেই জন্য কি করি, আমরা এখান থেকে কিছুটা সয়েল নিয়ে তার ডেনসিটি বার করি,
বাল্ক ডেন্সিটি বার করি, কি করি, বাল্ক ডেন্সিটি মানে গামা বাল্ক বার করি, ঠিক আছে। আর কি এখান থেকে আমরা কিছুটা সয়েল নিয়ে তার ওয়াটার কন্টেন্টও বার করি, ঠিক আছে। এবার বাল্ক ডেন্সিটি বার করা স্যান্ড রিপ্লেসমেন্ট প্রসেস আছে, অনেকগুলো প্রসেস আছে যেটা ইজিলি তোমার হচ্ছে ফিল্ডে করা যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আর ওয়াটার কন্টেন্টটা এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আমি সেদিনই বলেছিলাম, ওয়াটার কন্টেন্ট ডিটারমিনেশন পড়াতে গিয়ে ফিল্ড মেথডে বার করার ক্ষেত্রে কোন মেথডটা সবচেয়ে ফাস্টেস্ট মেথড, যেটা ফিল্ডে সার্চ করে বার করা যাবে। একটু ভাবো কোনটা বলেছিলাম, ইয়েস, ক্যালসিয়াম কার্বাইড মেথড। তো আমরা ক্যালসিয়াম কার্বাইড মেথড ইউজ করি, এখান থেকে সয়েল স্যাম্পল নিয়ে তার মধ্যে ওই যে চেম্বারটার মধ্যে ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে ঝাঁকিয়ে দেখি প্রেশারটা কত আছে, তার রেসপেক্ট আমরা ওয়াটার কন্টেন্ট এখান থেকে বার করে নিই। দিস ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট মেথড। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট মেথড টু ডিটারমাইন দ্য ওয়াটার কন্টেন্ট ইন ফিল্ড, দ্য আনসার উইল বি কি, ক্যালসিয়াম কার্বাইড মেথড। ক্যালসিয়াম কার্বাইড মেথড দিয়ে আমরা সবচেয়ে দ্রুতভাবে ফিল্ডে কম্প্যাকশনের আমরা ওয়াটার কন্টেন্ট সয়েলের বার করতে পারি। তাহলে ওয়াটার কন্টেন্ট বার করে নিলাম, বাল্ক ডেন্সিটি বার করে নিলাম। এবার গামা ডি ইকুয়াল টু আমরা আগের দিনই পড়েছি যে গামা বাল্ক বাই 1+W। এইভাবে করে আমরা দেখে নিই যে যেই গামা ডিটা বেরিয়েছে সেই গামা ডিটা কি আমাদের এমডিডি বা এমডিডির কত কাছাকাছি পৌঁছেছে, এটা আমরা চেক করে নিই। ধরো তুমি একজন কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, তুমি সাইটে গেলে তোমাকে চেক করতে হবে যে কি আদৌ বলেছো, যে ওরা তো বলছে যে আমরা করে ফেলেছি সব, কিন্তু আদৌ কি তারা করেছে, আদৌ কি এমডিডি পর্যন্ত পৌঁছেছে, সেটা চেক করার জন্য আমরা এখান থেকে একটা সয়েল স্যাম্পল নিই, তার ডেন্সিটি বার করি, আবার একটা সয়েল স্যাম্পল নিই, তার আমরা ওয়াটার কন্টেন্ট বার করি। খুব তাড়াতাড়ি ওয়াটার কন্টেন্ট বেরিয়ে যায় 40 মিনিটের মধ্যে এই প্রসেস দিয়ে আমরা ফর্মুলায় বসিয়ে গামাডি পেয়ে যাই, এবং গামাডি আমরা চেক করে নিই যে ওয়েদার ইট ইজ ওকে উইথ এমডিডি অর নট, এমডিডির সাথে ইকুয়াল হচ্ছে নাকি। যদি দেখছি যে হ্যাঁ আমরা পেয়ে গেছি, দেন ওকে, আমরা বলি ঠিক আছে। এবার তারপরে আবার 300 লেয়ার করা হয়। তাহলে বুঝতে পারছো যে আমরা ফিল্ডে অ্যাকচুয়ালি কিভাবে কম্প্যাকশনটা অ্যাচিভ করি, ঠিক আছে। এই ব্যাপারটা আশা করি আর তোমাদের কোনো সমস্যা নেই। আমরা এইভাবে কিন্তু ফিল্ডে কম্প্যাকশন অ্যাচিভ করি। এবার প্রশ্ন হচ্ছে যে কম্প্যাকশন করার কি দাদা শুধু প্রসেস ওই একটাই, মানে রোলার চালিয়ে দেবো তাহলে কম্প্যাকশন হয়ে যাবে, আর কেউ কি কোনো প্রসেস নেই? না, এক্ষেত্রে বলি আমরা যে ফিল্ড প্রসিডিওর গুলো যে অ্যাপ্লাই করি, ফিল্ড প্রসিডিওর অফ কম্প্যাকশন, সেটা মূলত 3টে প্রসেসে হয়। কি কি 3টে প্রসেস? 1 নম্বর প্রসেস হচ্ছে অবশ্যই রোলিং, 2 নম্বর প্রসেস হচ্ছে র্যামিং, and the third procedure to do compaction is vibrating বা ভাইব্রেশন। তো জিনিসগুলো আসলে কি, চলো সেটা প্রথমে দেখে নিই। রোলিং মানে তোমরা কথা থেকেই বুঝতে পারছো যে আমরা যেটা দেখি সাধারণত রাস্তা বানানোর সময় একটা রোলার এসে এরম করে গাড়ির মতন রোলার এসে ঘুরে বেড়াচ্ছে, সো দ্যাট ইজ রোলিং। রোলিং মানে হচ্ছে এই যে জিনিসটা যখন এটা এরকম করে ঘুরে 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 কোনো কিছু করবে, রোল করা মানে কি ঘোরা, তো ঘুরে 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 যখন সয়েলের ওপর এরকম করে ঘুরে 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 যখন সেটাকে কম্প্যাক্ট করবে, দ্যাট ইজ রোলিং। না, হোয়াট ইজ র্যামিং? র্যামিং কথাটার মানে হচ্ছে যে আমরা ডেন্সিটি টেস্ট মানে যে ল্যাবে যে আমরা কম্প্যাকশন করতে গিয়ে সেখানে দেখলাম যে আমরা র্যামিং করি, অর্থাৎ সয়েলটাকে বারবার, যেমন আমরা আমাদের বাড়িতে যখন বাড়ি বানানো হয় আমাদের সামনে দেখবে যখন আমরা ফাউন্ডেশন বানাবো সেই যে গর্তটা করা হয়, সেই গর্তটা খুঁড়ে নেওয়ার পর আমরা একটা দৌড়মুখ দিয়ে বারবার করে এরকম করে বাড়ি মারি, সেটাকে বলা হয় বেসিক্যালি র্যামিং। ক্লিয়ার? মানে এরকম করে বাড়ি মেরে মানে এরকম একটা হ্যামার সাহায্যে বা কোনো একটা ইম্প্যাক্ট লোডিং দিয়ে যখন বাড়ি মেরে 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 সয়েলকে কম্প্যাক্ট করানো হয়, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে র্যামিং। না, হোয়াট ইজ ভাইব্রেটিং? ভাইব্রেটিং হচ্ছে কি একটা টাইপ অফ হচ্ছে যে ধর একটা ভাইব্রেটার না হলো, যেমন তোমরা যারা কনস্ট্রাকশন ফিল্ডের সাথে একটু হলেও যুক্ত পাই, কখনো ছাদ ঢালাই দেখেছো, বড় বড় ছাদ ঢালাই, তখন দেখবে যে আমরা একটা টাইপের ভাইব্রেটার, নিডল ভাইব্রেটার ইউজ করি। নিডল ভাইব্রেটার দিয়ে কি করি হচ্ছে যে সয়েল যেখানে হচ্ছে কংক্রিটটা ঢালা হলো, কংক্রিটটা যদি ঠিকঠাক কম্প্যাক্টেড হয়, ঠিক আছে, কম্প্যাকশনটা অ্যাচিভ করার জন্য আমরা ভাইব্রেট করি। তো ভাইব্রেটকে কংক্রিটটা ঠিক ফাঁকা জায়গাগুলোতে ভরে যায়, ফলে কংক্রিট একদম কম্প্যাক্টেড হয়। ঠিক একই রকম ভাবে ভাইব্রেটারও আমরা হচ্ছে তোমার সয়েল কম্প্যাকশনের ক্ষেত্রেও ইউজ করি। চিন্তা নেই, আমি এগুলো সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাপারটা কিরকম। ওকে, তো এবার আমরা চলো প্রথম থেকে শুরু করি যে হোয়াট ইজ রোলিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে রোলিং
কি কি ভাবে করা হয় বা রোলার কি কি, এখান থেকেই কিন্তু মেন প্রশ্ন আসবে, রোলিং জায়গা থেকে কিন্তু মেন প্রশ্ন আসবে। ঠিক আছে, তো রোলার মূলত বইতে 5 ধরনের বলা থাকে, ঠিক আছে, বাট মূলত আমি তোমাদেরকে 3 ধরনের বলছি এবং 3 ধরনের রোলারটাই মাথায় রাখো। এই 3 ধরনের রোলার যদি মাথায় রাখো তাহলে ব্যাপারটা হয়ে যাবে, সবটা 5টা মনে রাখার দরকার নেই, জাস্ট 3 ধরনের। কি কি সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে সিপ ফুট রোলার, সিপ ফুট রোলার। 2 নম্বর হচ্ছে স্মুথ হুইল রোলার, আর 3rd নম্বর হচ্ছে নিউম্যাটিক টায়ার রোলার। মূলত এই 3 ধরনের রোলার হচ্ছে তোমার, বা 3 টাইপস অফ রোলার মূলত অ্যাভেলেবেল আছে আমাদের মার্কেটে। ঠিক আছে, এবার 3 ধরনের রোলারের মধ্যে তোমরা যে রোলারটাকে সাধারণত রাস্তাঘাটে দেখে থাকো সেটা হচ্ছে এইটা। কোনটা? না, স্মুথ হুইল রোলারটা। স্মুথ হুইল রোলার মানে কি, তোমরা এখানে আমি একটা পিকচার দেখাচ্ছি, তোমরা এই পিকচারটাতে এখন দেখতে পাবে যে এটা হচ্ছে স্মুথ হুইল রোলার। এই রোলারটা তোমরা সাধারণত আর কি যে রাস্তাঘাট করার সময় এটা কিন্তু তোমরা দেখতে পাও। ঠিক আছে, এটা এখানে স্মুথ হুইল কেন বলা হচ্ছে, দেখো যে জিনিসটা রোলিং করছে আমাদের, যে জিনিসটা রোলিং করছে আমাদের ইয়ের ওপর, পেভমেন্টের ওপর, বা যে লেয়ারটাকে আমি কম্প্যাক্ট করবো তার ওপর, সেই যে সারফেসটা সেটা কিন্তু স্মুথ, কোনো এবড়ো খেবড়ো নেই, কোনো রাফনেস নেই, একদম স্মুথ কিন্তু সেই রোলারটা। ঠিক আছে, সেই সারফেসটা, সো দ্যাট ইজ কল্ড স্মুথ হুইল রোলার। ঠিক আছে, স্মুথ হুইল রোলার। আচ্ছা, এবার প্রশ্ন আসছে যে স্মুথ হুইল রোলারটা কিসের জন্য করা হয়, এইটা এবার তোমাদের কিন্তু মনে রাখতে হবে। স্মুথ হুইল রোলার করা হয় হচ্ছে স্যান্ড, গ্র্যাভেল বা কি স্টোন ক্রাস, স্যান্ড, গ্র্যাভেল, স্টোন ক্রাস, বা বেসিক্যালি বলা যেতে পারে যে কোহেশন লেস সয়েলের জন্য এইটা স্মুথ হুইল রোলার করা হয়। আচ্ছা, এটা স্মুথ হুইল রোলার অ্যাকচুয়ালি কিভাবে কম্প্যাক্ট করছে, তার প্রসিডিওর অফ কম্প্যাকশনটা কি? ডেফিনেটলি স্মুথ হুইল রোলারের কম্প্যাকশন প্রসিডিওরটা হচ্ছে প্রেসার। বিশাল ভারী ভারী চাকা হয়, তাই তো, চাকাগুলো যখন উপর দিয়ে যাচ্ছে তার মানে প্রেসার দিচ্ছে, আর স্মুথ হুইল হওয়ার জন্য কি সব জায়গাতে প্রেসার এক করছে, তাই তো। যদি এবড়ো খেবড়ো হতো তাহলে সব জায়গায় একটা আলাদা 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 প্রেসার করতো, কিন্তু যেহেতু স্মুথ করা হয়েছে, কেন কি প্রেসারটা যাতে যে লেয়ারটার উপর পড়ছে সেটা যেন সব জায়গায় সমানভাবে পড়ে। তাহলে স্মুথ হুইল রোলারের কার্যপ্রণালীর সবচেয়ে ধরনটা কি? অবশ্যই প্রেসার। তাহলে স্মুথ হুইল রোলার কিসের ওপর কাজ করে, মানে কি প্রসিডিওরের মাধ্যম দিয়ে কম্প্যাকশন করে? প্রেসার প্রসিডিওরের মাধ্যম দিয়ে। স্মুথ হুইল রোলার কার ওপর, মানে কোন ধরনের সয়েলের ওপর কম্প্যাকশন করতে কাজে লাগে? অবশ্যই হচ্ছে স্টোন ক্রাস, বা ক্রাস স্টোন যেটাকে বলি আমরা, বা স্যান্ড বা গ্রাভেল, বা বেসিক্যালি কোহেশন লেস সয়েলের ক্ষেত্রে। কেন কি আমরা দেখেছি সাধারণভাবে রাস্তায় যখন রোলার করা হয় দেখবে যে স্টোন ক্রাসটা যখন পড়ে, ঠিক আছে, তার উপরে রোলিং করছে। তো কোহেশন লেস সয়েলের জন্য কিন্তু আমরা স্মুথ হুইল রোলার ব্যবস্থা করি এবং সেটা থ্রু প্রেসার কিন্তু কাজ করে। এবার আমরা দেখবো হচ্ছে সিপ ফুট রোলার। এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিপ ফুট রোলার। ঠিক আছে, সিপ ফুট রোলারের ক্ষেত্রে কি, সিপ ফুট রোলারের ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে একটা জিনিস খেয়াল করবে যে এখানে যে রোলিং এর যে সারফেসটা সেটা যেমন স্মুথ হুইল রোলারের ক্ষেত্রে কি ছিল, প্লেন ছিল, এখানে কিন্তু প্লেন নেই, এরকম দাঁতের মতন কতগুলো অংশ রয়েছে, দাঁতের মতন অংশতে ভরা রয়েছে। এটা বেসিক্যালি কি, স্মুথ হুইল রোলারের ক্ষেত্রে যেটা কি ছিল, যে রোলিং যে সারফেসটা সেটা কিন্তু শুধু প্রেসার দিচ্ছিল। এখানে কিন্তু প্রেসারটা কিছুটা আসছে ঠিকই, বাট তার চেয়েও বেশি মোর ইম্পর্টেন্ট বা মোর ডমিনেটিং যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে নিডিং অ্যাকশন। মানে দাঁতগুলো ভেতরে এরকম করে করে প্রবেশ করে করে একদম ভেতর থেকে ওটাকে নিট করে করে কম্প্যাক্ট করছে। ঠিক আছে, যেমন ব্যাপার হচ্ছে কি, যেমন ধরো তুমি ধরো আটা রয়েছে, আটার মধ্যে তুমি ধরো যদি খোলা থাকে, ঠিক আছে, আটা হচ্ছে খুব সূক্ষ্ম একটা জিনিস, যদি খোলা থাকে, এবার আটাকে যদি তুমি প্রেসার দাও তাহলে কি হবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো যদি এবার আটার মধ্যে একটু জল দিয়ে তারপরে আমরা কি করি, এরকম করে আমাদের আঙুলগুলো দিয়ে টাইপ অফ নিডিং অ্যাকশন প্রোভাইড করি এবং তারপর সেটাকে কম্প্যাক্ট করি, তারপর সেটা কম্প্যাক্ট হয়।
সো সিপ ফুট রোলার কিন্তু সেই জিনিসটাই করে। তাহলে সিপ ফুট রোলার এখান থেকে বুঝতে পারছো কোন সয়েলের জন্য কাজ করবে? অবশ্যই সিপ ফুট রোলার কাজ করবে হচ্ছে তোমার ক্লে সয়েলের জন্য। ক্লে সয়েল বা খুব যেগুলো একদম ফাইন সয়েল বা ভেরি ফাইন সয়েল, যেখানে সয়েলের প্লাস্টিক প্রপার্টি আছে, যেখানে সয়েল আটার মতন রকম সূক্ষ্ম, মানে একটু প্রেসার দিলে সরে যায়, সেই ধরনের সয়েলগুলোকে কম্প্যাক্ট করার জন্য আমরা সিপ ফুট রোলার ইউজ করি। সিপ ফুট রোলারে বুঝতে পেরেছো? তাহলে সিপ ফুট রোলার যে প্রসিডিওরে কাজ করে সেটা কিন্তু কি প্রসিডিওর পেলাম আমরা? নিডিং, NEADING, নিডিং। ক্লিয়ার? তাহলে স্মুথ হুইল রোলার কি প্রসিডিওরে কাজ করছিল? প্রেসার। আর সিপ ফুট রোলার কি প্রসিডিওরে কাজ করছে? নিডিং অ্যাকশন দিয়ে। যে দাঁতের মতন করে দেখছো, দাঁতগুলো গিয়ে সয়েলের মধ্যে এরম এরম করে ঘুরছে, এর ফলে কি হচ্ছে? যে আমরা যেমন আটাকে মাখি, সেই আঙুলগুলো যে অ্যাকশনে কাজ করে ঠিক একই রকম ভাবে সিপ ফুট রোলারও কিন্তু কাজ করে। তাহলে সিপ ফুট রোলার কিন্তু প্রেসার দিয়ে কাজ করে না। কেন কি? দেখো, যখন সয়েল মোটা হবে তখন, মানে বড় বড় হবে তখন, বা স্যান্ড হবে তখন কিন্তু শুধু যদি প্রেসার দাও তাহলে সয়েল কম্প্যাক্ট হয়ে যাবে। বাট একটু জল তো অবশ্যই দিতে হবে, জল দিয়ে। আর কিন্তু যদি ক্লে হয়, যেমন ক্লের উদাহরণকে আমি বারবার আটার সাথে দিই, আটা কিন্তু একদম ছোট ছোট, তো আটা ক্লের মতন। আটা যদি শুধু প্রেসার দাও হবে না, ওর মধ্যে জল দিয়ে প্রেসারের চেয়ে ইম্পর্টেন্ট ওটাকে মাখতে হবে। সে মাখার কাজটা কি করে? আঙুলগুলো। আর এখানে সাইডে মাখার কাজগুলো করে হচ্ছে সিপ ফুট রোলারের যে দাঁতের মতন অংশগুলো আছে, ওটা বলতে পারে বেসিক্যালি মাখার কাজটা করে। সো সিপ ফুট রোলার ইজ ফর ক্লে অর ফাইন স্যান্ড সয়েল, এবং সিপ ফুট রোলার কিসের অ্যাকশন দিয়ে কাজ করে? নিডিং অ্যাকশন দিয়ে। আর স্মুথ হুইল রোলার হচ্ছে কোহেশন লেস সয়েলের জন্য, সে কি দিয়ে কাজ করে? প্রেসার দিয়ে। আর হোয়াট ইজ নাও নিউমেটিক টায়ার রোলার? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিউমেটিক টায়ার রোলার। এখন তো নিউমেটিক টায়ার রোলার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যে বড় যে স্মুথ হুইল রোলারের যে চাকাটা বড় হতো, সেই স্মুথ হুইলটাকেই ছোট 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 চাকায় ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে কি হয়? এই যে চাকার যে মাঝের যে অংশগুলো, যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, সেই জায়গাটাতে নিডিং অ্যাকশন প্রোভাইড হয়ে যাচ্ছে। আর চাকার যে স্মুথ পোর্শন গুলো আছে, ওইটা দিয়ে তোমার হচ্ছে স্মুথ হুইল রোলারের কাজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ফলে নিউমেটিক টাইপ অফ রোলার বা নিউমেটিক টায়ার রোলার কিন্তু যেখানে মিক্সড সয়েল আছে, মানে কোহেশন লেস সয়েলও আছে, তার সাথে সাথে কোহেসিভ সয়েল আর ক্লে সয়েলও আছে, এখানে মিক্সড সয়েল আছে, সেখানে কিন্তু আমরা নিউমেটিক টায়ার রোলার কিন্তু ইউজ করি। ক্লিয়ার? তাহলে তিনটে টাইপ অফ রোলার কি হলো? তিনটে টাইপ অফ রোলারের অ্যাকশনের প্রসিডিওর কি? তোমার পরীক্ষা হলো যে নিডিং অ্যাকশন এর মাধ্যম দিয়ে কম্প্যাকশন কোন টাইপ অফ রোলার করে? তাহলে তুমি ইজিলি বলে দিতে পারবে সিপ ফুট রোলার। নিউমেটিক টায়ার রোলার কোন অ্যাকশন দিয়ে কাজ করে? অবশ্যই তোমরা বলে দিতে পারবে যে দুটো টাইপ দিয়েই কাজ করে, নিডিং দিয়েও কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আমাদের প্রেসার দিয়েও কাজ করে। আর নিউমেটিক টায়ার রোলার দু টাইপের সয়েলের জন্যই হয়। স্মুথ হুইল রোলার হচ্ছে স্যান্ডের জন্য বা কোহেশন লেস সয়েলের জন্য, সিপ ফুট রোলার হচ্ছে কোহেসিভ সয়েল বা ক্লে সয়েলের জন্য সিপ ফুট রোলার। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে আর কোনো সমস্যা আশা করি থাকলো না। সো রোলিং মোটামুটি এটা হয়ে গেল। নাও কামিং টু দ্য নেক্সট টপিক, সেটা কি ছিল? আমরা র্যামিং। র্যামিং এর ক্ষেত্রে আলাদা করে আমি আর কিছু বলছি না, কেন কি র্যামিং তোমরা দেখেছো যে দরমুজ দিয়ে যে করা যে জিনিসটা, সেটাকে বেসিক্যালি র্যামিং হয়। প্রশ্নটা এখানে একটা জিনিস হচ্ছে যে র্যামিং আমরা কোথায় করবো? হোয়ার টু ডু র্যামিং? ঠিক আছে, র্যামিং আমরা করি সেখানে যেখানে আমাদের জায়গাটা কম, মানে আমরা যেখানে রোলার পাঠাতে পারছি না, বা রোলার পাঠালে প্রেসারে জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিরকম জায়গা? তোমাদের কাছে উদাহরণ দিয়ে বোঝায়, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো এখানে একটা পুকুর আছে, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। এবার তুমি এখানটায় ধরো একটা তোমার মাঠ বানাবে, উঁচু একটা জায়গায় মাঠ বানাবে। তাহলে তুমি কি করবে? এখানে একটা রিটেনিং ওয়াল দেবে, তাই তো? এখানে একটা রিটেনিং ওয়াল দেবে। এবার ধরো তুমি এই পোর্শন জায়গাতে তুমি রোলার দিয়ে এটাকে কম্প্যাক্ট করে ফেলেছো, কিন্তু ঠিক যখন এখানে রোলার নিয়ে আসবে তখন কি হবে? রোলারে তো একটা এক্সট্রা প্রেসার আছে, সেই প্রেসারের জন্য এই মাটিটার উপর একটা প্রেসার আসবে, তো সেই প্রেসার রিটেনিং ওয়ালে দেবে। ফলে রিটেনিং ওয়ালটা যদি একটু নড়বড়ে হয় তাহলে কিন্তু সেটা ভেঙে যেতে পারে। সো এইখানে একদম খুব কাছে কিন্তু আমরা রোলারকে নিয়ে যেতে পারবো না। সো এক্ষেত্রে আমরা কি করি? এই জায়গাগুলোকে কম্প্যাক্ট করার জন্য, রিটেনিং ওয়ালের পাশের জায়গাগুলোকে কম্প্যাক্ট করার জন্য আমরা র্যামিং ইউজ করবো। কি ইউজ করবো? র্যামিং। অর্থাৎ তরমুজ দিয়ে বা কম্প্যাক্ট করে করে, ঠিক আছে, একটা হ্যামার, একটা বড় ওয়েট দিয়ে ফেলে ইম্প্যাক্ট লোডিং দিয়ে আমরা এই জায়গাটাকে কম্প্যাক্ট করবো।
তাহলে বুঝতে পারছো কোন জায়গায় র্যামিং করা হয়, যেখানে কনফাইন্ড জায়গা আছে, মানে খুব কনফাইন্ড, মানে দুদিকেই ধরো কিছু না কিছু আছে, বা যেখানে জায়গা স্পেস খুব কম, সেখানে আমরা র্যামিং ইউজ করি। ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট। নাও কামিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ হচ্ছে ভাইব্রেটার। এবার ভাইব্রেটার দিয়ে তো আমি বললাম যে আমরা সাধারণত কংক্রিটকে কম্প্যাক্ট করি, ভাইব্রেটার দিয়ে সয়েলকেও আমরা কম্প্যাক্ট করি। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইপ অফ মানে কি বলবো ভাইব্রেটার সাইটে আমরা ইউজ করে থাকি, যেটা ভেতরে দিয়ে যে লম্বা লম্বা যে পোর্শন গুলো দেখতে পাচ্ছ, ওই পোর্শন গুলোকে ভাইব্রেট করে এবং সয়েলটা ভাইব্রেট হয়ে যায়। এখানে আর একটা জিনিস আছে, যে রোলার করলাম, রোলারের মধ্যে অনেকটা হয় যেমন ভাইব্রেটার রোলার কাজ করে। এক ধরনের রোলার হয় যেমন স্মুথ হুইল রোলারের মতন কাজ করছে, তার সাথে সেটা ভাইব্রেটও করছে। তোমরা যদি পাহাড়ের দিকে যাও, কখনো পাহাড়ে রাস্তাগুলো যখন কম্প্যাক্ট করে, তখন কিন্তু ওখানে ভাইব্রেটার রোলার ইউজ করা হয় বেশি। ঠিক আছে, তো ভাইব্রেটার রোলার কি না, ভাইব্রেটার রোলার কিন্তু স্যান্ডি সয়েলের জন্য বেশি ব্যবহার করা হয়। কেন কি, স্যান্ড তুমি দেখো যে বালি কি, বালি তুমি একটা যদি ধরো তুমি এক মুঠো বালি একটা বিকারের মধ্যে নিলে বা একটা গামলার মধ্যে নিলে, আচ্ছা এইবার এই বালিটাকে যদি কম্প্যাক্ট করা মানে কি, যাতে একদম সবটা একদম কি বলবো ফাঁকা জায়গা না থাকে, একদম কি বলবো একদম যাতে বসে যায় জিনিসটা, ঠিক আছে, সেটার জন্য কি করতে হয়, হালকা করে যদি একটু নাড়াও, দেখবে বালি কিন্তু যেহেতু কোহেশন লেস, তো নিজেদের মধ্যে আকর্ষণ বালি যদি নাড়াও, তাহলে কিন্তু অটোমেটিক নিজের থেকে চলে আসে, নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে বসে যায়। ক্লিয়ার? তো ভাইব্রেটার ইউজ বা ভাইব্রেটারই ইউজ করা হয় কোথায়, বা ভাইব্রেটার রোলার ইউজ করা হয় কোথায়, যেখানে আমরা স্যান্ড বা ক্রাসিং দিয়ে বা ওরকম কোহেশন লেস বা গ্র্যাভেলের জায়গাকে আমি কম্প্যাক্ট করবো, তখন আমরা ভাইব্রেটার রোলার ইউজ করবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কনসেপ্ট গুলো কি, এই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করার পেছনে আমি কিন্তু সেটা তোমাদেরকে ধরিয়ে দিলাম। নাও এইখান থেকে আরেকটা ছোট্ট জিনিস আমাদের আসে, সেটা হচ্ছে কি, যে কম্প্যাকশনের ক্ষেত্রে বা কম্প্যাকশন হওয়ার পর সয়েলের কি কি পরিবর্তন হয়। ঠিক আছে, সয়েলের কি কি পরিবর্তন, তো এখানে একটা জিনিস বলে রাখি, যে কম্প্যাকশন হওয়ার পর আমরা অনেক কিছুই পরিবর্তন হয়। কেন কি, আমরা প্রথমে বললাম যে সয়েলের স্ট্রাকচার কি ডিসপার্সড হয়ে যায়, কম্প্যাকশন করার পর আমরা আগের দিনই পড়েছি সয়েলের স্ট্রাকচার ডিসপার্সড হয়ে যায়। তো ডিসপার্স স্ট্রাকচার হলে কি, এর মধ্যে ভলিউম কমে যাচ্ছে, তাহলে ভলিউম যদি কমে যায়, মানে ভলিউম মানে কি, ভলিউম কমছে, প্লাস কি ভলিউম কমা মানে কি এর ভেতরের যে ভয়েড, সেই ভয়েডসটাও কমে যাচ্ছে, কারণ কি ফকুলেন্ট স্ট্রাকচার হলে তার মধ্যে ভয়েড বেশি থাকে, ডিসপার্স স্ট্রাকচার হলে তার ভয়েডস কমে যায়। তাহলে ভয়েড যখন কমে যাচ্ছে, তাহলে তার ভয়েড রেশিও কমবে, ভয়েড রেশিও যদি কমে, তাহলে তার মধ্যে দিয়ে পারমিয়াবিলিটির ক্যাপাবিলিটিটা কমে যাবে, মানে পারমিয়াবিলিটি কমে যাবে। কি আছে, তার সাথে সাথে কি হবে, এর স্ট্রেংথ তো বেড়ে যাবে, পারবে না স্ট্রেংথ, কেন কি একটা লুজ সয়েল, মানে তার মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে, তার উপর তুমি লোড দিচ্ছ, তো লোড দিলে যে সয়েল ধুস করে ধসে যাবে, তার মানে কি সেই সয়েলের স্ট্রেংথ কম, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট থেকে দেখছি। আর যেই সয়েলের উপর লোড চাপালে সে নিয়ে রাখতে পারবে, তার স্ট্রেংথ বেশি। তাহলে এই ডিসপার্স স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা লোড চাপাই, যেহেতু অলরেডি কম্প্যাক্টেড হয়ে গেছে, এর মধ্যে ফাঁকা জায়গা কম, তাহলে ধসবে কম, যদি ধসে কম, তাহলে এর লোড ক্যাপাসিটি বেশি, তার মানে এর স্ট্রেংথ বেশি, তাহলে স্ট্রেংথও কিন্তু বাড়ছে, বা স্ট্রেংথকে আমরা সয়েলের ভাষায় বলি শিয়ার স্ট্রেংথ, তো শিয়ার স্ট্রেংথও কিন্তু এর বাড়বে। এবার এখানে একটা জিনিস আসে, যে জিনিসটা তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা গ্রাফটা যেটা পড়েছিলাম, ঠিক আছে, এদিকে আমরা পড়েছিলাম কি, এদিকে আমরা পড়েছিলাম হচ্ছে ড্রাই ডেন্সিটি, আর এদিকে আমরা পড়েছিলাম ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, তো আমরা এখানে যে গ্রাফটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, এরকম একটা গ্রাফ পেয়েছিলাম সাধারণত সয়েলের ক্ষেত্রে, তো এটা পেয়েছিলাম আমরা ওএমসি অ্যান্ড এমডিডি। এবার এখানে একটা প্রশ্ন আসে, মানে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, যে এই যে এইটা হচ্ছে এমডিডি ধরো, ঠিক আছে, এই এমডিডি এই দিকটাকে বলা হয় হচ্ছে ড্রাই সাইড, আর এই দিকটাকে বলা হয় হচ্ছে ওয়েট সাইড। ভালো করে এটা বুঝে নাও, ঠিক আছে, এটা হয়তো পরীক্ষাতে তেমন কাজে না আসলেও আমাদের কিন্তু পরে কাজে আসবে। এটা হচ্ছে ড্রাই সাইড আর এটা হচ্ছে ওয়েট সাইড। এদিকটা শুকনো দিক, কেন কি আমরা এদিকে আস্তে আস্তে জল বাড়াচ্ছি, তাহলে এই পয়েন্টের পরে এদিকে ভিজে যাবে বেশি, আর এদিকটা তার চেয়ে একটু শুকনো থাকবে, ঠিক আছে। সো এদিকটা হচ্ছে ওয়েট সাইড, এদিকটা হচ্ছে ড্রাই সাইড। নাও এই ড্রাই সাইড আর ওয়েট সাইডে আমরা না অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে এই যে এমডিডি বা ওএমসি বা এমডিডি ড্রাই সাইডেও কোনো সয়েলকে রাখি, কোনো সয়েলকে আমরা ওয়েট সাইডেও রাখি, এটা কিন্তু ডিপেন্ড করে কিসের জন্য। এবার জিনিসটা একটু পড়লাম, জেনে নাও। আচ্ছা, ড্রাই সাইড মানে কি, ড্রাই সাইড মানে হচ্ছে সয়েল স্ট্রাকচার এখনো একটু হলেও ফকিউলেটেড আছে, সয়েল স্ট্রাকচার এখনো একটু হলেও
তোমার কিন্তু অল্প হলেও তোমার ফকিউলেটেড আছে, পুরোটা এখনো ডিসপার্সড হয়ে যায়নি। যখন এমডিডি ক্রস করে ডাব্লু বেড়ে যায় তখন কিন্তু মোর ডিসপার্সড হয়ে যায়, মোর ডিসপার্স। তার আগে একটু হলেও সয়েল কিন্তু ফকিউলেটেড থাকে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো এর যা সিঙ্কেজ যে প্রপার্টি হবে, ঠিক আছে, বা এর যে সিঙ্কেজ প্রপার্টি হবে, দুটোর মধ্যে একটা পার্থক্য হবে। কি হবে একটু ভাবো। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, যেহেতু এটা ওয়েট সাইড হয়ে যায়, এটা মোর ডিসপার্স হয়ে যায়, ঠিক আছে, ফলে কি এই সয়েলটা একটু নরম হয়ে যায়। তুলনায় এই দিকের সয়েলটা, এই জায়গার সয়েল যেটা হয়, সেই জায়গার সয়েলটা একটু বেশি শক্ত থাকে, আর জল যেহেতু এদিকে বেশি আছে সয়েলটা একটু নরম হয়ে যায়। ফলে এর স্ট্রেংথে কিন্তু একটা মারাত্মক, বা কি বলবো, একটা পরিবর্তন আসে, বা স্ট্রেংথে একটা কিন্তু মারাত্মক দিক আসে। সেই জিনিসটাই আমরা কিন্তু একটু দেখব। সেটা হচ্ছে, সেটার জন্য আমরা একটা জিনিস জানবো। সেটা হচ্ছে যে আমরা তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়েছি, স্টিলের পড়েছি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। তো আমরা সয়েলের কখনো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম জেনেছি কি? চলো আমরা একটু সয়েলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা একটু দেখে নিই। সয়েল কিরকম ভাবে স্ট্রেস স্ট্রেনের রিলেশনশিপে হয় কম্প্যাক্টেড সয়েলের ক্ষেত্রে, সেইটা ডায়াগ্রামটা এরকমই হয়। কিন্তু এবার যখন সয়েলটা ড্রাই দিকে থাকে তখন কি হয়, সয়েলটা কিন্তু যখন ড্রাই দিকে থাকে তখন সয়েলটা কিন্তু মোর ব্রিটেল ইন নেচার হয়। ব্রিটেল মানে কি? ব্রিটেল মানে হচ্ছে, ধরো কাঁচ হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল, মানে কাঁচকে যদি তুমি ভাঙো, কাঁচ মচকাবে না, একদম ভেঙে ঝুরঝুরে, মানে একদম ডিরেক্ট ভেঙে যাবে, তাই তো? বাট তুমি ধরো একটা রবারকে যদি তুমি ভাঙো, তাহলে ও কিন্তু ভাঙবে না, ওর আগে দুমড়ে যাবে এবং ভাঙতেই চাইবে না। সো যে সঙ্গে সঙ্গে ভেঙে যায় না মচকে, সেটাকে আমরা বলি ব্রিটেল ম্যাটেরিয়াল। আর যে মচকে যায় কিন্তু ভাঙে না, সে হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল বা ডাকটাইল ম্যাটেরিয়াল। সয়েলের ক্ষেত্রে কি হয়, যখন সে ড্রাইয়ের দিকে থাকে তখন কি ও অনেকটা ব্রিটেল টাইপের নেচার দেয়, কি না, ব্রিটেল টাইপের নেচার দেয়। আর যখন সয়েল ওয়েটের দিকে হয়ে যায় তখন সয়েল কিন্তু অনেকটা ডাকটাইল নেচার দেয় বা প্লাস্টিক নেচারের হয়। তো বুঝতে পারছি এটা থেকে এদিকটাকে আমরা বলি স্ট্রেস, এদিকটাকে আমরা বলি স্ট্রেন। তাহলে বুঝতে পারছো এই সয়েলটা যে ড্রাই দিকে আছে আর এটা হচ্ছে ওয়েট দিকে আছে, তাহলে যে ড্রাই দিকে আছে তার স্ট্রেস স্ট্রেন গ্রাফটা অনেকটা এরকম খারাপ, ফলে এর স্ট্রেস স্ট্রেন নেওয়ার ক্ষমতা অনেক বেশি, বাট এটা ব্রিটেল। আর এর স্ট্রেস নেওয়ার ক্ষমতা কম, কিন্তু এর বেশি প্লাস্টিক। অর্থাৎ এই সয়েলটা তাড়াতাড়ি ভেঙে ধুস করে ধসে যাবে না, এই সয়েলটা অনেকটা ডিফর্ম করবে, মানে মচকে যাবে, কিন্তু সহজে ধসে একদম ভেঙে চলে যাবে না। বাট এই সয়েলটা প্রথমে লোড নেবে, খুব ভালো লোড নিচ্ছে কিন্তু একদম দশ করে ধসে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্রিটেল, এটা হচ্ছে ড্রাই। ওকে, এখান থেকে আমি তোমাদেরকে একটা ছোট্ট হোম টাস্ক দিচ্ছি, যে আমরা যখন আর্দেন ড্যাম করি, একটু বইটা খোলো, সবটা যদি আমার ক্লাসে করে নাও তাহলে নিজেদের বই খোলার ইন্টারেস্ট, মানে মজাটা থাকবে না। একটা জিনিস তোমরা একটু বই খুলে সার্চ করে এটা পড়ো, বা ইন্টারনেটে সার্চ করো বা বই খুলে পড়ো, যে যখন আমরা আর্দেন ড্যাম করি তখন এই যে আর্দেন ড্যাম মানে বুঝতে পারছো মাটি দিয়ে করাবে, তখন এই যে কোর পোর্শন যেটা হবে, সেই কোর পোর্শনে যে সয়েলটা ইউজ করবো সেটা কি আমরা ড্রাই দিকে করব নাকি আমরা ওয়েট দিকে করব, কোন দিকে আমরা রেখে করব কম্প্যাকশন, এইটা তোমাদের হোম টাস্ক দিলাম। তোমরা বইগুলো, বইতে লেখা আছে, তোমরা একটু মাথা খাটাও বা তোমরা করো, এটা আমাকে বার করে আমাকে কমেন্ট সেকশনে জানিও, দেখি যে কিভাবে তোমরা এটা বার করতে পারছো। ওকে, সো এটা তোমাদের একটা হোম টাস্ক। তাহলে এই গেল কম্প্যাকশন থেকে আর তেমন ভাবে কিছু নেই করবার মতন। আমি সবটাই মোটামুটি তোমাদেরকে বলে দিলাম, যা এখান থেকে দিয়েছি মোটামুটি এনাফ, ঠিক আছে? তবু একবার বই দেখে নেবে, এমসিকিউ পড়বে, এমসিকিউ পড়তে গিয়ে যদি নতুন কিছু পাও তাহলে সেটা একটু দেখে নেবে। বাট মোটামুটি কম্প্যাকশন চ্যাপ্টার থেকে এটা, এর বেশি কিছু তেমন নেই। না, আমরা আগে একটা পারমিয়াবিলিটি পড়তে গিয়ে আমরা একটা জিনিস পড়িনি, সেটা হচ্ছে কি, যে স্ট্র্যাটিফাইড সয়েলের ক্ষেত্রে পারমিয়াবিলিটি কি হয়। স্ট্র্যাটিফাইড সয়েল মানে কি? হোয়াট ইট মিন বাই স্ট্র্যাটিফাইড সয়েল? স্ট্র্যাটিফাইড সয়েল মানে হচ্ছে যখন সয়েল এরকম স্তরীভূত ভাবে থাকবে। স্ট্র্যাটিফাইড কথাটার মানে হচ্ছে স্তর,
যখন ধরো একটা সয়েল ডিপোজিট প্রথমে জমা হয়েছে, তারপর একটা নতুন আবার ধরো রক ভেঙে এসে আবার একটা ধরো স্তর জমা হয়েছে, আবার একটা রক ভেঙে এসে আবার একটা নতুন স্তর জমা হয়েছে। বেসিক্যালি আমাদের যে সয়েল, তুমি যদি একদম এমনি যে গ্রাউন্ডের যে সয়েলকে তুমি যদি কাটা স্টার্ট করো, তাহলে তুমি কিন্তু স্ট্র্যাটিফাইড সয়েলই পাবে। তুমি কিন্তু এরকম স্তর স্তর অনুযায়ী সয়েলই পাবে, এরকম না যে একই সয়েল একসাথে এসে জমা হয়েছে, কোনোদিনও হয় না, সবসময় স্তরিত ভাবেই হয়। ফলে স্তরীভূত সয়েলের ক্ষেত্রে কি পারমিয়াবিলিটি কিরকম হবে সেটার ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে কি পড়বো আমরা? পারমিয়াবিলিটি মানে কি? পারমিয়াবিলিটি মানে হচ্ছে ফ্লো, জলের মানে সয়েলের মধ্যে দিয়ে জল ফ্লো করবে। তাহলে এই সয়েলের মধ্যে দিয়ে দুভাবে জল ফ্লো করতে পারে, একটু মাথা খেয়াল করো। হতে পারে জল এইভাবে ফ্লো করছে, হতে পারে জল এইভাবে ফ্লো করছে, বা এইভাবে যাই বলো না, মানে বাট বলার উদ্দেশ্য হচ্ছে লম্বভাবে ফ্লো করছে, মানে স্তরগুলো এইভাবে পড়ে আছে, এরকম ভাবে পড়ে আছে, আর ফ্লো এরকম লম্বভাবে হচ্ছে স্তরের ভাবে, ঠিক আছে? সে এই ডিরেকশনে হোক বা এই ডিরেকশনে হোক, ডাজেন্ট ম্যাটার, বাট এই স্তরীভূত ভাবে লম্বভাবে হচ্ছে, এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন, যদি ফ্লো এই ডিরেকশনে হয়, অর্থাৎ স্তর যে ভাবে রয়েছে তার ঠিক প্যারালাল, দুটো কন্ডিশন। তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে কি, যখন পারপেন্ডিকুলার ভাবে ফ্লো হবে, আর আরেকটা কন্ডিশন কি, যখন প্যারালালি ফ্লো হবে। যখন এই প্যারালালি ফ্লো হবে সেটা একটা কন্ডিশন, যখন এইভাবে লম্বভাবে ফ্লো হবে সেটা একটা কন্ডিশন। তো সেক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু চলো দেখে নিই। প্রথমে আমরা একটু প্যারালাল কন্ডিশনটাকে দেখে নিই, যে প্যারালাল কন্ডিশনে ফ্লো কিরকম ভাবে হয়। তো এই ধরে নাও আমাদের লেয়ার, তো আমরা কি করব, আমরা ধরে নাও এখানে একটা জলের ট্যাঙ্ক রেখেছি, ঠিক আছে? তো এই জলের ট্যাঙ্ক দিয়ে এই হেডে ধরো জল আছে, তো এই জলের ট্যাঙ্ক দিয়ে এখানে রেখেছি, এই জলটা এটাতে পাস হচ্ছে এবং এখানে জমা হচ্ছে জলটা, ঠিক আছে? এটাতে জমা হচ্ছে। তো তার হেডটা ধরো কম, এখানে হেডটা ধরে এই হাইটে জল আছে আর এখানে ধরে এই হাইটে জল আসছে, ফলে হেডের একটা পার্থক্য আছে এইচ। তো সেই হেডের পার্থক্যের জন্য জলটা দিক থেকে দিকে যাচ্ছে, ঠিক আছে? এবার এক্ষেত্রে এই সয়েলটার অ্যাভারেজ কে কত হবে সেটা আমাদেরকে বার করতে হয়। অ্যাভারেজ কে কত হবে, ধরে নিই যেহেতু প্যারালাল, তাহলে আমি এটাকে এক্স বলছি, অ্যাভারেজ কে আমরা এক্স বলছি। এই স্ট্র্যাটিফাইড সয়েলটার যখন ফ্লো এই ডিরেকশনে হচ্ছে তখন আমরা অ্যাভারেজটাকে আমরা কে এক্স বলছি। ক্লিয়ার? আচ্ছা, আমরা ডার্সিস লতে কি পড়েছি? ভি ইকুয়াল টু কে আই, তাই তো? ভি ইকুয়াল টু কে আই। আচ্ছা, ধরে নিচ্ছি এই লেয়ারটার হচ্ছে পারমিয়াবিলিটি K1, আর এই লেয়ারটার যে হাইট সেটা হচ্ছে Z1, এটা K2, এটা Z2, এটা K3, এটা Z3। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই পুরো লেয়ারটায় একই হেডের আন্ডারে প্রবাহিত হচ্ছে, হেডটা তো একই থাকছে, যখন এইভাবে প্রবাহিত হচ্ছে তখন হেড একই থাকছে, একই হেডের আন্ডারে এটা প্রবাহিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এবং কি এখান দিয়ে যা জল ঢুকছে এখান দিয়ে তাই বেরোচ্ছে, তার মানে ডিসচার্জ, এর যে ডিসচার্জ, সেই ডিসচার্জটা, ঠিক আছে, কি এর পার্টিকুলার ডিসচার্জ প্লাস এর ডিসচার্জ প্লাস এর ডিসচার্জ, মানে এখান দিয়ে কতটা জল গেল, এখান দিয়ে কতটা জল গেল এবং এখান দিয়ে কতটা জল গেল, তিনটে জল গিয়ে এখানে জমা হচ্ছে। তাহলে এখানে টোটাল জমা জলের বা ডিসচার্জ ইকুয়াল টু এটার ডিসচার্জ প্লাস এটার ডিসচার্জ প্লাস এটার ডিসচার্জ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে সবার ডিসচার্জ ইকুয়াল টু এই ডিসচার্জ। তাহলে এই কনসিডার যদি করি তাহলে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি, যে কে এই পুরো সয়েলের যে কে ইন্টু পুরো হাইট যদি জেড হয়, পুরো হাইটটা যদি জেড হয়, তাহলে কে ইন্টু জেড ইকুয়াল টু হচ্ছে K1 Z1 প্লাস K2 Z2 প্লাস K3 Z3। কেন কি হেডটা এখানে ইকুয়াল, সেই কনসিডার করলাম এবং ডিসচার্জটা সবগুলোর যোগফল। এই দুটো কনসিডারেশনকে করে আমরা পাবো এরকম। ফলে কে যে এক্স পাবো, কে এক্স ইকুয়াল টু কি হবে, K1 Z1 প্লাস K2 Z2 প্লাস K3 Z3 ডিভাইডেড বাই Z। ক্লিয়ার? আর একই রকম ভাবে যদি ফ্লোটা পারপেন্ডিকুলার হয়, আমি এখানে ডিরাইভেশন গুলো না তোমাদেরকে করে দেখাচ্ছি না, কেন কি দরকার নেই বলে, ঠিক আছে? তোমরা জাস্ট শুধু এইটা মনে রাখো তাহলেই হবে। যখন পারপেন্ডিকুলার হবে তখন এই জলটা এইভাবে আসবে,
তখন যে কে হবে সেটাকে যদি আমি কে ওয়াই ধরি, সেটাকে আমি যদি কে ওয়াই লিখি, তাহলে সেটা ইকুয়াল টু হবে হচ্ছে জেড বাই জেড ওয়ান বাই কে ওয়ান প্লাস জেড টু বাই কে টু প্লাস জেড থ্রি বাই কে থ্রি, যদি আরো থাকে এরকম ডট ডট করে চলতে পারে। ওকে, এই ফর্মুলা দুটো কিন্তু মাথায় রেখো যে যখন প্যারালাল ভাবে চলবে তখন কে এক্স এর মান কত, মানে তখন কে অ্যাভারেজ কে এর মান কত, যখন লম্বভাবে জল প্রবাহিত হবে স্ট্র্যাটিফাইড সয়েলের তখন কে এর মান কত। এই দুটো ফর্মুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে যে কোন কেটা বড়, কোন কেটা বড়, কোন কেটা বড় মানে কি, যখন অ্যাভারেজ যখন আর কি ফ্লোটা প্যারালালি হবে তখন অ্যাভারেজ কেটা বড়, নাকি যখন ফ্লোটা লম্বভাবে হবে তখন তার অ্যাভারেজ কেটা বড়, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। ঠিক আছে, তো তোমরা এখানটাকে এটাকে হালকা করে একটু জেনে রাখো, মানে আমি তোমাদের এখানে জাস্ট হালকা কনসেপ্ট দিচ্ছি, দিস ইজ নট দ্য ফাইনাল কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো একটু অন্যরকম, বাট তোমাদের জাস্ট ধরো পরীক্ষার হলে ভুলে গেলে যে কোনটা বড়, আমি বলে দিচ্ছি কোনটা বড়, তখন তোমরা কিভাবে বার করে নিতে পারবে। ঠিক আছে, কেন কি আমি সবসময় বলি যে তোমরা কনসেপ্ট দিয়ে মনে রাখো, যদি কোনো কারণে ভুলে যাও ব্যাক প্রসেসটাও আমি বলে দেওয়ার চেষ্টা করি কিভাবে মনে রাখবে কোনটা বড়। ওকে, দেখো প্রথম কেসটাতে কি, প্রথম কেসটাতে হচ্ছে যখন প্যারালালি যাচ্ছে তখন আমাদের হেড একই আছে, ফলে যে হেডে যাচ্ছে তিনটে ফ্লোই একই হেডের মাধ্যমে হচ্ছে, ক্লিয়ার। এবং যে জলটা এখানে জমা হচ্ছে, যে পারমিয়াবিলিটি আমরা পাচ্ছি সেটা এই জল প্লাস এর জল প্লাস এর জল, তিনটে জলের। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এই তিনটে লেয়ারই তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কিন্তু জল প্রবাহিত করছে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখো। এই লেয়ারটাকেও ফ্রি, এই লেয়ার নিজের মতন করে জল প্রবাহিত করে ফেলে দিল, মানে ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হেড এক আছে। তো হেড মানে কি, হেড কথার মানে হচ্ছে যে যার দ্বারা আমাকে, যে আমাকে ঠেলছে। হেড কথার মানে কি, এখানে ওয়াটার হেড মানে কি, ওয়াটার হেড কথার মানে হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জিটা, বা আমাকে কেউ একজন, জলকে কেউ একজন ঠেলা দিচ্ছে, তো জলকে কেউ একজন ঠেলা দিচ্ছে, যে ঠেলার দ্বারা জল প্রবাহিত হচ্ছে, সেই ঠেলাটার রিপ্রেজেন্টেটিভ নাম হচ্ছে হেড। ঠিক আছে, সেই ঠেলা দেওয়ার, জলকে ঠেলা দেওয়ার রিপ্রেজেন্টেটিভ নাম হচ্ছে হেড। এবার যেহেতু হেড সবার এক, মানে একই ঠেলা পাচ্ছে সবাই, তাহলে একই ঠেলাতে এই লেয়ারটা যেভাবে জল নিয়ে যাবে তাহলে তার ফুল ক্যাপাসিটিতে জল নিয়ে যাবে। এর ধরো কেক যেরকম তার বেশি জল নিয়ে যাবে, এও তার ফুল ক্যাপাসিটিতে জল নিয়ে যাবে, এও তার ফুল ক্যাপাসিটিতে জল নিয়ে যাবে। আর উল্টো কেসে যখন ফ্লোটা এইভাবে হবে তখন কি হবে, এ প্রথমে এর ক্যাপাসিটিতে জল নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর জলটা একে দেবে, তাই তো। এবার কি, এই থ্রু দিয়ে আসার সময় কি হচ্ছে, এই লেয়ার দিয়ে পাস করার সময় কি হয়, এর হেড লস হয়ে যায়। কেন কি, হেড আমরা কি জানি, হেড কি জানি আমরা হচ্ছে আই কি জানি, আই জানি হচ্ছে এইচ বাই এল, তাই তো। হেড বাই লেন্থ, কতটা লেন্থ প্রবাহিত হচ্ছে তার বেসিসে হেড কমে যাচ্ছে, লেন্থ যদি বাড়তে থাকে তাহলে হেড কমে যাবে। ঠিক আছে, তাহলে এই যতটা পাস করবে ততক্ষণই কিন্তু এই জলের হেড কিন্তু, বা যে ঠেলা পরিমাণ সেটা কিন্তু একটু একটু করে রিডিউস হচ্ছে। ফলে এই লেয়ার যখন পাবে জলটা প্রবাহিত করবার জন্য, তখন কিন্তু যে ঠেলাটা দিয়ে এই লেয়ারটা পেয়েছিল তার চেয়ে কিন্তু কম ঠেলাযুক্ত জল এ পাবে, ফলে এর প্রবাহিত করার পরিমাণ কমে যাবে, মানে এর ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কিন্তু জল প্রবাহিত করতে পারবে না। এর ক্ষেত্রেও কি তাই সেম কেস হবে, এখানে আবার হেড লস হবে, তাহলে এও কিন্তু তার কম ক্যাপাসিটিতে জল প্রবাহিত করবে। ফলে বুঝতে পারছো, যখন প্যারালাল ফ্লো হচ্ছে তখন এরা ফুল ক্যাপাসিটিতে জল প্রবাহিত করতে পারছে, কিন্তু যখন পারপেন্ডিকুলার জল প্রবাহিত হচ্ছে তখন প্রত্যেকটা লেয়ারকে কিন্তু আগের লেয়ারের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ক্লিয়ার, তাহলে তোমরা বুঝতে পারছো কোন ক্ষেত্রে পারমিয়াবিলিটি মানে কি, জলকে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা কোন লেয়ারে বেশি হবে। ডেফিনেটলি যখন প্যারালাল হবে, কেন কি প্যারালালে ভাই প্রত্যেকে ফুল ক্যাপাসিটিতে করতে পারছে। মানে ধরো আমি 10টা রসগোল্লা খেতে পারি, ধরো তুমি 10টা রসগোল্লা খেতে পারো, ঠিক আছে। এবার ধরো রসগোল্লা প্রোভাইড করা হলো 15টা, এবার বলা হয়েছে কি, যে ধরো 15টা করে আমাকেও 15টা দেওয়া হলো, তোমাকেও 15টা দেওয়া হলো, তাহলে কি 15টা 30টা, কিন্তু আমি 10টা খেতে পারি, তুমি ধরো 10টা খেতে পারো, তো 20টা উঠে গেল, আর 10টা পড়ে থাকবে। কিন্তু যদি ধরো 15 রসগোল্লা আমাকে দেওয়া হলো, যে আমার পেট ভরবে তারপর তুমি পাবে, তাহলে আমি 10টা খেলাম, তোমার কাছে 5টা গেল, কিন্তু তোমার 5টা পেট খালি থাকবে, তার মানে তুমি তোমার ফুল ক্যাপাসিটি কিন্তু খেতে পারলে না, তাহলে অ্যাভারেজ খাওয়ার ক্ষমতা কি হবে, কমে যাবে।
লোকে ভাববে কি 1500 বলে আমরা খেলাম, যদি পারপেন্ডিকুলারলি হয়। সেম কেসটা এখানে, যখন এইভাবে যাবে তখন প্রত্যেকটা লেয়ার তার ফুল ক্যাপাসিটিতে জলকে প্রবাহিত করতে পারবে, আর যখন এভাবে আসবে তখন প্রত্যেকটা লেয়ারকে আগের লেয়ারের উপর ডিপেন্ড করতে হবে। সো বুঝতেই পারছো যে পরের লেয়ারের ক্ষেত্রে কিন্তু যখন পারপেন্ডিকুলার প্রবাহিত হয় তখন তার যে অ্যাভারেজ পারমিয়াবিলিটি হবে সেটা কম হবে, বাট যখন প্যারালাল ফ্লো হবে তখন তার অ্যাভারেজ পারমিয়াবিলিটি বেশি হবে। ক্লিয়ার? তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল পারমিয়াবিলিটির, তোমাদেরকে বলে দিলাম, এবং কিভাবে মনে রাখবে সেটাও আমি বলে দিলাম। ওকে, তো আশা করি এই চ্যাপ্টার থেকে মোটামুটি সমস্ত কিছু আমার যতটুকু মনে পড়ছে তা তোমাদেরকে পড়ানো হলো। তো পারমিয়াবিলিটি শেষ হয়ে গেল, কম্প্যাকশনও শেষ হয়ে গেল, এবার আমরা কনসলিডেশন শুরু করব নেক্সট দিন, ঠিক আছে? তাই তোমরা যারা এখনো নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে প্রত্যেককে অনুরোধ করো আমার ভিডিওগুলোকে লাইক করো, নতুন পুরাতন যারা আছে শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে কনসেপ্টগুলো সবাই পায়, এবং তোমরা বেশি করে লাইক শেয়ার করলে আমার ভালো লাগে আর কি, মনে হয় যাক তোমাদের জন্য কিছু হলেও একটুখানি করতে পারছি। ওকে, তাই চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেক অনেক দীর্ঘায়িত হয়ে গেছে ক্লাসটা। তো নেক্সট দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাসের সাথে, ততক্ষণের জন্য বাই।